আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে, সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে পারতেছেন, আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না। কিন্তু আপনি পত্রপত্রিকায় কিন্তু দেখবেন এই জোসেফ হারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকায় ছাপা হয়েছে। আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে। এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিজের ইন্টারভিউ করছি, কতগুলি প্রশ্ন, যেহেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল, তার উত্তর মানে তার 4 বার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্যই, বা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, সেগুলি কিন্তু আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে। মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই, এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্টেপ ইন করলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য। আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি নিতেছে, সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেনস্টে, জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে। যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াইতেছে। এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেইটার হচ্ছে কথা, মানে নাকি আমরা এখন দেখেন আপনি যে 2014 সালে একটা ইলেকশন হয়েছে, আমাদের 2018 সালে একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু যখন একটা আওয়াজ তুলছি, যখন জিনিসটা সামনে চলে আসছে, তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে, তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহজ ইজি হয়ে গেছে, বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট। বাট ডেলিবারেটলি নিজের থেকে, যেমন ধরেন এস আলমের নিয়ে যে এত কাণ্ড হলো, এস আলমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট। এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে, কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে। যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব, ওনাকে দেশের একটি সংস্থার র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডারের অপর সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসছি। একটা পত্রিকা ছাড়া, নিউ এজ ছাড়া, সাংবাদিক মুক্তাদির রশিদ এবং ডেভিড বার্গম্যান ছাড়া এটা নিয়ে এত এক্সটেন্সিভ রিপোর্ট আর কেউ করতে পারে নাই। ডেভিড বার্গম্যানের পক্ষে বাংলাদেশে থাকা পসিবল হয় না, মুক্তাদির রশিদকেও বিভিন্ন জায়গাতে ডেকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে সবাই রাইট কাজটা করছে, সবাই আসলে কাজটা করে না। আপনি আরেকটা জিনিস খালেদ বেকরি চিন্তা করেন যে আমাদের দেশের পপুলেশন হচ্ছে 180 কোটি। 180 কোটি দেশের জনসংখ্যার মধ্যে থেকে 180 মিলিয়ন, লাইক 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি 20 থেকে 25টার মতো হয়তো সাংবাদিক আছে যারা গত 15 বছরে এক এক্সাক্ট কাজটা করার চেষ্টা করেছে, সামহাও দেশে থেকে হোক দেশে বাইরে থেকে হোক। এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্টার্ড আছে আপনার, এই ইউনিয়ন, ডিআরইউ বলেন, কত কমপক্ষে 100টার মতো ইউনিয়ন আছে। এরা কি কাজটা করছে সংঘবদ্ধভাবে? এডিটরস গিল্ড বলেন, এডিটরস এই বলেন, প্রতিটা সংগঠন, আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে তাদের প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে, যেটিকে আমরা তেলবাজি বলতেছি, ওইখানে আপনি মা, আপনি বাবা, আপনি আমাদের সব, আপনি আমাদের সোনামণি, এগুলা কি সাংবাদিকদের ভাষা হওয়া উচিত? না, একেবারে উচিত না, একেবারে উচিত না। আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত। আমি একটু কাজে যেছি, এবং এই ফোরামগুলো যদি স্ট্রং হইতো, এই ফোরামগুলোর যদি একটা শক্ত পদক্ষেপ নিত, তাহলে তো আর এরকম হতো না। ফোরামগুলো যদি সাংবাদিকদের মধ্যে সাহসের সঞ্চার করার চেষ্টা করতো, রাইট, তাহলে তো আর নিশ্চয়ই এমন হতো না। আপনি ডিজিটাল সিকিউরিটি কেস দিতে পারেন একটা সাংবাদিকের নামে, আপনি 1000 সাংবাদিকের নামে দিতে পারবেন ডিজিটাল সিকিউরিটি কেস একসাথে, সেটা তো আপনি করতে পারবেন। আচ্ছা, এটাতে একটু কাজী সিনের মন্তব্য একটু শুনি। আমাকে যদি মনে হইতে থাকে, আমি একটু মাঝখানে বলে দিই, মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসে না, এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটা মধ্যে বলেন। আমার কিন্তু মনে হয় গত 15 বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা। সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম, আমি 10-এ অন্য সাবজেক্টে নাম্বার কেটে দিতাম, মানে শূন্য তো দিতামই। আমার স্যার যেমন আমি অঙ্ক কম পারতাম বলে সেটাতে তো শূন্য দিত, ইংরেজি থেকেও 2 নাম্বার কেটে দিত, ওরকম অন্য জায়গা থেকেও আমি 2 নাম্বার কেটে দিতাম। আমার অবস্থান সেটা। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে আমরা যে সাংবাদিকতার যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এইটারই ধারাবাহিকতায় আর কি আমার অবস্থান। কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে একদম একমত, সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে, সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত। না, আপনি যেহেতু একমত তাহলে আমার অ্যাড করার কিছু নাই। যে আপনি নিজেই জানেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, সেই বিখ্যাত টার্ম নতুন করে অ্যাড করার কিছু নাই। আমাদের মনে রাখা উচিত কিশোরের কথা, মোশতাকের হত্যার কথা, সেই সাংবাদিকদের কথা আমাদের মনে রাখা
উচিত, সাংবাদিকদের গুম করা হচ্ছে সেই কথাগুলো মনে রাখা উচিত। আর সংবাদ মাধ্যমে একটু অ্যাড করি শুধু, সেটা হচ্ছে যে খুব অল্প বিস্তর যে সমালোচনাটা করলে সহ্য করবে, কিছু না সমালোচনা করলে তো টেকা যাবে না, সেরকম একটু সমালোচনা করেই কিন্তু হয়েছে। মূল জায়গাগুলোতে অ্যাটাক করে যে জায়গাটা আসলে তুলে আনা দরকার সে কাজগুলো করা হয়নি। আয়নাঘরের কথা মানুষ জানা সত্ত্বেও কিন্তু আনতে পারেনি, কোনোভাবে ইনিয়ে বিনিয়েও আনতে পারে নাই। এখন সাংবাদিকতার কথা যদি বলি যে আমরা আসলে এখন কেমন আছি, আমার তো মনে হয় যে মূল জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে। তো মূল জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে, এটা ঢেলে সাজানো ছাড়া তো সুপারফিশিয়াল যাই হবে সুপারফিশিয়াল। আপনি উপর থেকে একজন ব্যক্তি পরিবর্তন হলে, দুজন ব্যক্তি পরিবর্তন হলেই তো হবে না, পুরো সিস্টেমটাই তো করাপ্ট। এখানে যেমন আপনার কর্পোরেট সেন্সরশিপ আছে, পলিটিক্যাল সেন্সরশিপ তো আসবেই। যখন কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সরশিপটা আসবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাকশাল, একটা নব্য বাকশাল, ডিজিটাল বাকশাল কায়েম করেছেন। কিভাবে? পত্রিকা বন্ধ না করে, ভেরি স্মার্টলি পত্রিকা বন্ধ না করে, কোনো টেলিভিশন বন্ধ না করে, আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য, নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে। এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স কাকে দেওয়া হয়েছে? নিজেদের লোককে, যারা তার বিশ্বস্ত ব্যবসায়ী, যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে, বা মন্ত্রীর ভাই, তাদেরকে দেওয়া হয়েছে। এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে, তো এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন, কি আশা করবেন? এখন তারা যাই করবে, তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে, সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন না। সিদ্ধান্তগুলো তো আসবে আপনার নিজেদের ভুল থেকে, আতঙ্ক থেকে, ভয় সেখানে থাকবেই। সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে এইটা একটু আপনি ইলাবোরেট করবেন কিনা, কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে, মানে বিএনপির আমল থেকে না বলে যখন আসলে মানে 21 টিভি লাইসেন্স দেওয়া হলো, তারপরে যখন চ্যানেল আই লাইসেন্স দেওয়া হলো, এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে। তারপরে যখন বিএনপি আসলো, বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দলের লোকদেরকেই দিছে, একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে। এবং তাদের কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিলো। আপনি জানেন যে এনটিভি, বাংলা ভিশন, বৈশাখী, সেগুলি কিন্তু রয়েও গেছিলো। এনটিভি, বাংলা ভিশন তারা একই মালিকানায় থাইকাও, মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেটা আমি বলি, একই মালিকানা থাইকাও তারা শেখ হাসিনার আরও বেশি চামচামি করছে। এমনকি আওয়ামী লীগের মালিকানার টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে, বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি। তো এইটারও আপনি আসলে এটা কেমনে দেখেন? মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না, এখানে হচ্ছে ক্ষমতা। জি বলেন। মালিকানাটা বিষয় না, কিন্তু মালিকানাটাও আবার বিষয়। কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য, সে তো তখন মিডিয়াটা তার ব্যবসা হিসেবে ব্যবহার করবে না, সে তো এটাকে অস্ত্র, ওয়েপন হিসেবে ব্যবহার করবে। সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার। আপনি আর যে চ্যানেলের কথা বললেন, প্রত্যেকটা চ্যানেল, যেমন আমি বাংলা ভিশনের কথা নিয়ে এসেছেন, বাংলা ভিশন চ্যানেলটা কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে, টেনশন নিয়েছে, চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি, আমাকে তো তারা টানা একটা বছর থ্রেট দিয়েছে শো বন্ধ করার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। যখন আমি কোনোভাবেই রাজি হই নাই, তখন কিন্তু তারা চ্যানেলটা বন্ধ করে দিত, শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে, এবং আমি দিয়েছি সেটা সেই সময়। সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে, আমি এত মানে সূক্ষ্মভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে, কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল। আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই আসলে, এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয়, শুরু হয়ে যায়। কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ, মানে আমার কাছে শাসকরা আর ওই কাজটা করতে পারে না, ঐক্যবদ্ধ হয়ে থাকা। আমার মনে হয় যে আপনার বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা, সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে, আমি নাম ধরে বলি কারণ এগুলি সব ইউটিউবে আছে, যে আসিফ নজরুলকে নিতে মানা করছে, সায়ন্তকে নিতে মানা করছে। আমি যেইটা শুনতাম মানা করছে, বাজারে গিয়া ওই লোককেই আমি নিতাম, ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম, ওইখানেই তার সাথে আমি কথা বলতাম। আমি জীবনে কোনোদিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই, জীবনে কোনোদিন। আমাকে কোনোদিন আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে না যে তুমি এই অনুষ্ঠানগুলিতে ইউটিউবে আসে, আমারে কোনোদিন বলে না যে এইটা তুমি করতে পারবা না। সো আমি এটা না, মানে এইটা আমি আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল সেই তুলনায়, আমি হয়তো অনেক দুর্বল ছিলাম। আমি একজনকে আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম, কারণ হচ্ছে আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই, আমি মাসের পর মাস, বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য, তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে, আমি একটু বললে তাদের সমস্যা কি, তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়।
এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম, আমি নাম উল্লেখ করছি না, সুতরাং আমি বলছি আমি জানি না আমার শক্তি বলতে আমি এটা বুঝি যে আমার কোনোদিনই কোনো সরকারের কাছে গিয়ে চা কফি খাইতে হয় নাই, আমারে কোনোদিন ডিজিএফআই ইফতারে গিয়ে বসে থাকতে হয় নাই। আমার শক্তির জায়গা আমি বুঝি যে আমার একটা থানার ওসি বদলানোর ক্ষমতা ছিল না, ওইটাই আমার শক্তি। দ্যাটস ওয়াই আমি কোনোদিন যেহেতু পাওয়ারফুল ছিলাম না সেহেতু আমি কোনোদিন পাওয়ারহীন হই নাই আর কি, এইটা আমি বুঝি। ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা আমি প্রেস ক্লাবে গেলে এই গল্প শুনতাম যে মানে সাংবাদিকরা ফোন করলে নাকি ওসি বদলায় যায়। আমি প্রেস ক্লাবে গেলে আমিও শুনেছি কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি, কখনোই না। সো ওটা বলতে চাইছি না, আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে, কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয়, প্রতিষ্ঠানকেও থাকতে হয়, সেটা আমি পাশে পাই সেই জায়গা থেকে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি, সেটা খুবই জরুরি। এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি। হয়তো সেটা আমার ছিল না, সেজন্য আমি হয়তো পারি না। আমি যে টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনের মালিক ছিলেন সালমান এফ রহমান। সেজন্য আপনার পাওয়ার অনেক বেশি ছিল মনে হয়। আমি সালমান এফ রহমান, আপনাদের মনে আছে 2018 সালে তিনি একজন ফরেস্ট কুকসন বোধহয় একজন জরিপকারী আমেরিকান একজনকে ডেকে এনে তিনি একটা জরিপ করালেন যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো সম্ভাবনা 200 নাকি 250 আসন পাবে 2018 ইলেকশনে। আমি ফরেস্ট কুকসনকে ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে সালমান এফ রহমানের টাকা নিয়ে এটা করলেন, এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে কারণ উনি এখন ইলেকশন করতেছেন, এটাকে আপনি বোঝেন? দ্যাট আই কুড ডু। এখন খালেদ ভাই, নাও আই উইল হ্যাভ টু স্টেপ ইন। আমি তো শুনলাম এতক্ষণ সালমান এফ রহমান কে অ্যাকচুয়ালি, হোয়াট হি ডাজ, ওকে, তার কাজটা কি? হি ইজ আ পাওয়ার ব্রোকার. He does behind the scene many activities which suggest that he has very deep entrenched connection with deep state. তার কাজই হচ্ছে এগুলা করা। সে সামনে একটা কাজ করবে, পিছনে আরেকটা কাজ করবে, আর আপনাকে যে সে ফ্রিডমটা দিয়েছে সেটা দিয়ে সে বলবে যে আমি তো প্রেস ফ্রিডম এনশিওর করেছি, দেখো আমার টিভিতেও নিয়ে যাওয়া হয়। এগুলা হচ্ছে সব তার। এটা নিয়ে আমি দ্বিমত করব না, কারণ উনি যখন এমপি হয়েছেন কিভাবে বিএনপি নেতার মেয়েকে বিয়ে করে, কেন করে তারা, এই যে আমি আপনাকে দেখতে পারি না, আমরা সম্পর্ক করতেছি কি আপনার অপোজিশন পার্টির সাথে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অ্যাক্সেস টু এভরিওয়্যার। এবং এইভাবে কিন্তু এই ব্যক্তিগুলো এইভাবে এই কার্ডগুলো খেলে আসছে বছরের পর বছর। আপনাকে তারা সুযোগ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আপনাকে জীবনেও লাইক ওরা কল করবে না। কিন্তু আমারও মনে হয়েছে, আমি বলি আমারও মনে হয়েছে 2018 সালে উনি যখন এমপি হলেন, সরকারের শেখ হাসিনার যখন উনি সরাসরি পদে যোগ করলেন, তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না। আমার কিন্তু থাকারই কথা ছিল এখানে, আমি থাকলাম না, কারণ তারপরেরটা আমি আর জানি না, কারণ আমি সেন্স করতে পারছিলাম যে আমার আর ওইভাবে থাকা বোধহয় আর ঠিক হবে না। হাওয়েভার আমার প্রসঙ্গ বাদ দিয়ে এখন আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গ ধরে একটু আনি। তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতা সমর্থন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্বাধীনতার নামে ফেসিবাদের দোসরদের সুযোগ দেওয়া ও অপতথ্য প্রচার মেনে নেওয়া ঠিক হবে না। প্রিয় দর্শক, এই হুঁশিয়ারি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 80% দর্শক মনে করছেন যে তারা এটা সঠিক মনে করেন, শতকরা 20% দর্শক মনে করছেন এটি সঠিক তারা মনে করছেন না। আরেকটা বিষয় নিয়ে জেনে আমি এই প্রসঙ্গটা জুড়েই যেটা নিয়ে আমরা মানে পোল করেছি সেটা নিয়ে একটু আপনাদের মন্তব্য শুনতে চাই। আমি প্রশ্নটা একটু সাজাই, তার আগে একটু বলে রাখি আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন যে আপনি কাজী জেসিনকে প্রশ্ন করলেন যে তিনি আওয়ামী লীগের নেতাদের নেন বা নেন না কিনা। আমাকে এই প্রশ্ন করলে কি হবে? আমি আওয়ামী লীগের নেতাদের নিতে চাই, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের যারা সদস্য আছেন বা সর্বশেষ যারা সদস্য ছিলেন তাদের কাউকে, অন্য কারোর সাথে আমার কথা বলার আগ্রহ নাই। যারা নীতি নির্ধারক আছেন তারা কিভাবে কি করলেন, কেমনে দেশ চালালেন, কেমনে গুলি করলেন, কেমনে পালাইলেন, সেগুলি আমি তাদের জানতেই চাই। যদি তারা আসতে চান আমি সবসময় তাদেরকে নিতে চাই এবং তাদেরকে প্রশ্নও করতে চাই। কাজী জেসিন, আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে মানে মিডিয়া হাউসের কথা বলে যে কথা বলেছেন, মানে যেটাকে অনেকটা হুঁশিয়ারি বলে মনে হইতেছে, এর প্রতিবাদ করেছেন আবার দেশের প্রধান প্রধান সাংবাদিক সংগঠনগুলো। যদিও আমি সায়েরের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, সাংবাদিক সংগঠনগুলি নিয়ে আমার খুব বেশি উচ্চাসা নাই। এইটা কিন্তু সাংবাদিকতার নামে, মানে আমি যে জায়গাটাতে আপনাদের দুজনেরই ডিস্ট্রাকশন করতে চাই, সাংবাদিকতার নামে যে সময় আবার অপতথ্য ছড়ানো হইতেছে সেইটা তো আমরা অবশ্যই কন্ডেম করব, কিন্তু আমরা যখন এটা জবাব দিতে গিয়ে দেখলাম যে আরো কয়েকটা বানোয়াট ফটো কার্ড আবার এনসিপির নেতারা আবার এটাকে ক্যারি করলেন, হুমকি দিলেন, সেইটা কিরকম ভাবে দেখা হচ্ছে। আমি একটু সায়েরকে বলি, সায়ের থেকে শুনি, তারপর আপনার কাছ থেকে শুনবো জেসিন। হ্যাঁ, আমি একটু সায়ের থেকে শুনি।
যে এইটাকে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে স্বাধীন সাংবাদিকতার কোন জায়গাগুলিতে আপনি দেখেন? যারা এই ধরনের বানোয়াট তথ্য প্রচার করে থাকে অথবা উদ্দেশ্য মানে একটা পাল্টাপাল্টি আয়োজন আর কি, ফটো কার্ড এই সেই তথ্য প্রচার করে থাকে, এটা তো এবং আপনি কমপ্লেইন আসার পরে তারা এটাকে আবার উইথড্র করে নেয়। আমার মনে হয় এটা একজনের চরিত্র অথবা একজনের পার্সোনালিটি অথবা তার যেই কাজ, সেই কাজে একরকমের কালিমা অর্পণ করার একটা চেষ্টা আর কি, যে একটা কালিমা লেপন করার চেষ্টা করা হয়, পরে সত্যটা বের হয়ে আসে, তারপরে তারা নিউজগুলো উইথড্র করে নেয়। এবং এই ধরনের কাজ, এই ধরনের ফটো কার্ড, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ফটো কার্ড, যেমন কিছুদিন আগে দেখলাম আমি যে লিখেছে সার্জিসের বন্ধুর বাসায় 3 বস্তা টাকা পাওয়া গেছে। ইউ গো ইনসাইড দ্য স্টোরি, ইট ইজ টোটালি ডিফারেন্ট। এবং আমি দেখলাম যে প্রায় এ ধরনের প্রায় হেডলাইন আসে যেগুলো অত্যন্ত মিসলিডিং, ক্লিকবেইট টাইপের আপনার হেডলাইন। যেমন সেদিন দেখলাম যে শেখ খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য বিশাল বড় সিংহাসনের মতো আসন বানানো হচ্ছে, এটা রিপোর্টটা করেছে প্রথম আলো। তো আমি রিপোর্টের ভেতরে গিয়ে দেখলাম যে এটা কি বিএনপি থেকে করতেছে। আমি দেখলাম যে কোথাকার টেকনাফের ভেতরে কোন এক ইউনিয়নের কোন এক গ্রামের মধ্যে বসে এক বিএনপি নেতা, তার মনে খায়াস হয়েছে যে সে তার পার্টির লিডারদের জন্য এগুলা বানাবে। But the way the headline is created is intended to create a very distorted narrative যে আচ্ছা বিএনপির লোক তখন ক্ষমতাতেই আসে, এখন বসে বসে এরকম করে চেয়ার বানাইতেছে। আবার আপনি দেখেন যে বেগম খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, আপনাকে বলেন তো বাংলাদেশের কতগুলা পত্রিকার সম্পাদকরা এটা নিয়ে সম্পাদকীয় লিখেছেন অথবা কোন রকমের অপেড ছাড়তে অথবা ফলো করে এটা নিয়ে আপনি রিপোর্ট করেছেন। ওই যে এই বৃদ্ধ মহিলার যে সাফারিং ছিল, কালকে পলক নিয়ে গিয়ে আদালতে নাকি কাঁদছে, এটা নিয়ে সবাই রিপোর্ট করছে, পলক আদালতে গিয়ে কাঁদতেছে। তো সে কাঁদতেছে কেন আদালতে গিয়ে? সে কাঁদার মতো কাজ করছে কেন? না, আপনার কাছে কি মনে হয় না যে পলক যে আদালতে গিয়ে কাঁদতেছে, এটা যখন সাংবাদিকরা রিপোর্ট করতেছে বা গণমাধ্যমে গুরুত্ব দিয়ে ছাপা হইতেছে, সেটা এই কারণে যে দেখো খুনি ফ্যাসিস্টদের এখনকার অবস্থা দেখো, এটা বোঝানোর জন্য? এটা তো তার খুশি করার জন্য না মনে হয় আমার। আমি পড়ে তো এটাই মনে হইলো, আমার পড়ে তো এইটাই মনে হইলো যে মানে পলকের কি দুরবস্থা এটা দেখো, যে এই হয় এই হয়। তাহলে লাভটা হইলো কি? একটা হচ্ছে ফ্যাসিস্টের ভয় আপনি নতজন হইয়া তখন একজনের একটা বয়স্ক মহিলার কষ্টের কথাটা তুলতে পারলেন না, আর এখন ফ্যাসিস্ট কেন সাফার করতেছে এটারে আপনি ফলো করে দিতেছেন। আবার এটাকে কেউ কেন না, মানে এই হয় মানে দুষ্টের ক্ষয় শিষ্টের জয়, এটা দেখানোর জন্য। সেটা তো কেউ লিখে না। এই যে আপনি যে কথাটা এখন বললেন দুষ্টের ক্ষয় শিষ্টের জয়, কেউ কিন্তু এই শিরোনামটা করে নাই। বলছে যে আদালতে দাঁড়িয়ে অপলক কাঁদলেন পলক। আরে ভাই তুই এটা লেখ যে পাপের ফসল এখন সে ভোগ করতেছে, এটা কিন্তু কেউ লেখে না। লিখে কিন্তু আমি কিন্তু পড়ি যে ভিতরে টোনটা এটাই থাকে যে এক সময়ের প্রতাপশালী এইসব শব্দটা তো ব্যবহার করে, মাঝখানে ব্যবহার করে, ইন্টারনেট বন্ধ করে দিছিল, এগুলি ব্যবহার করে, আমি দেখছি করে। এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে যে ইন্টারনেট যে বন্ধ করছে, ইন্টারনেটটা অ্যাকচুয়ালি কি বন্ধ করছে? ইন্টারনেট কি পলক সাহেব নিজের থেকে ইন্টেনশনালি বন্ধ করছে? তারা তো কেউ অর্ডার দিছে। তো তার নামটা আসে না কেন? যে শেখ হাসিনা যে অর্ডার দিছে। এবং আমি এমন বিষয় শুনেছি যে শেখ হাসিনা এটা নিয়ে মজা করতেছেন যে করে তো দিছে বন্ধ, আমার আসার আগে আমি আমার তো নামাইতে চাই, এরপরে যে সরকার আসবে সে এসে ইন্টারনেট চালু করবে, থাকুক ইন্টারনেট বন্ধ, এরকম কথাবার্তা সে বলছে, রেকর্ডের মধ্যেই বলছে এগুলো সে। ওকে, আমি একটু কাজিনের কাছে যাই যে এই যে পাল্টাপাল্টি ফটো কাটগুলির আবার শেয়ার করা, এই অপতথ্য দিয়ে অপতথ্য মোকাবেলা করার চেষ্টা করা, সেটাকে আপনি কিরকম দেখেন? আর দর্শকরা আপনার কাছে একটু প্রশ্ন করেছেন যে খালেদা আপনি 10 দিয়েছেন, কাজী জেসিন আসলে এখনকার সাংবাদিকতাকে কত নম্বর দিবেন এটা তার কাছে জিজ্ঞেস করবেন, আমার কাছেও জানতে চাইছেন। আমি এখন 1-2 দিতে পারি। তারপরে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সাংবাদিকতার নামে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, এইটা শুধু এনসিপির নেত্রীদের বিরুদ্ধে নয়, সামগ্রিকভাবে নারী ও শিশুদের নামেও আমরা এগুলি অনেক সময় দেখি, অমর্যাদা অবমাননা করে এটা দেখি। এই অপসাংবাদিকতা প্রতিরোধে কি সাংবাদিক সংগঠন বা সাংবাদিক নেতাদের আমরা সোচ্চার দেখি না কেন? এইটার কারণ কি? মানে এই সরকারের সময় আইসাও আর এই অপতথ্য দিয়ে অপতথ্য মোকাবেলাকে আপনি কিভাবে দেখেন? না, অপতথ্য দিয়ে তো অপতথ্য মোকাবেলা করা যায় না। অপতথ্য তো একটা মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সে অপতথ্যকে আবার মোকাবেলা করার জন্য আপনি যখন অপতথ্যকেই ব্যবহার করেন তখন তো আসলে অপতথ্যেরই জয় হয়ে যাচ্ছে। এটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। আর আমার মনে হয় যে এখানে আসলে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমি বলবো যে ইউনিয়নে যারা আছেন তাদের আসলে ঐক্যের প্রয়োজন, মানে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন, যেটা আমার মনে হয় যে এখন আগের চেয়ে একটু হলে দেখা গেলেও
তাদের আরো ভাবা উচিত যে গণমাধ্যমে যারা কাজ করছে তাদের সততার সাথে কাজ করার জন্য কি ধরনের এনভায়রনমেন্ট করা দরকার। কারণ গণমাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম অবস্থা। আসলে কোনো প্রতিষ্ঠানে এতই সাংবাদিকরা আছে যারা বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেকের কাছে সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তারা একরকম আতঙ্কের মধ্যে আছে। একটা মানুষ যখন আতঙ্কের মধ্যে থাকবে তখন এরকম একটা কাজ সে কিভাবে সততার সাথে যে কাজটা করতে হয়, নিষ্ঠার সাথে যে কাজটা করতে হয় সে কিভাবে করবে, সেটা তো প্রবলেমেটিকই হবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার। যারা আসলে আওয়ামী লীগের সাথে একসময় ছিল তারা যদি অনুতপ্ত হয়ে থাকে এবং তারা যদি আসলে সৎ সাংবাদিকতা করতে হয় তাদেরও এক ধরনের ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়া আমার মনে হয় নেওয়া প্রয়োজন নতুন করে। সুতরাং সেই জিনিসটা না করে আপনার যে আমি আবারও বলছিলাম সুপারফিশিয়াল কোনো কিছু হলে সেই প্রবলেমটা অবশ্যই থাকবে আর কি। আর এই যে প্রসঙ্গটা আপনি আনলেন, স্যারও বললো যে সার্জিসের বাসায় কার্ড পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, একটা কার্ড দেখলাম আমরা। এরকম কার্ড শুধু এটা না, আপনি অবাক হয়ে যাবেন, আপনি নিশ্চয়ই নিজেও দেখেছেন যে প্রতিষ্ঠিত গণমাধ্যম, জনপ্রিয় গণমাধ্যম গুলোতেও এত বেশি আপনার নিউজ আপলোড করা হচ্ছে, যত দ্রুত আপলোড করা হচ্ছে তত দ্রুত আবার সেটাকে আপনার নামিয়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে উইদাউট গিভিং এনি রিজন যে এই কারণে আমরা খবরটা রাখলাম না। এক্স্যাক্টলি। সো এই যে একটা প্রবণতা, এটা অত্যন্ত ব্যাড মেসেজ, এটা খুবই খারাপ একটা মেসেজ দিচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা কাজ করছে আমি মনে করি তাদের নিজেদের মধ্যে কথা বলা দরকার যে কেন এই কাজগুলো হচ্ছে, তাদের নীতি ঠিক করা উচিত, সাংবাদিকতার যে নীতি, তাদের যে প্রিন্সিপাল ঠিক করে ট্রেনিং এর মধ্যে দিয়ে নতুন করে তাদের ভাবা উচিত। সাংবাদিকতার নীতি এবং ট্রেনিং এর কথা আপনি বলতেছিলেন, কিন্তু আমরা মানে এই জায়গাটাতে আপনাদের দুজনের কাছে আবার একটু জানতে চাই যে সাংবাদিকতা কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই আসলে এগিয়ে চলে। যদি সাংবাদিকরা প্রতিদিন একটা করে পরীক্ষা দেয়, সেটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে প্রতিদিন, আর যদি মানে ব্রডকাস্ট মিডিয়ার ক্ষেত্রে আপনি দেখেন তাহলে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে তারা পরীক্ষা দেয়। তারা যদি চুরি করে, বাটপারি করে, বায়াস করে, তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করে। কিন্তু মানে এই যে সারাক্ষণ ক্ষমতার জায়গা থেকে সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে সবক দিতে থাকা, আপনারা এটা ঠিক করে নেন নাইলে কিন্তু আপনাদের এই পরিণতি হবে, অমুক 3 জনকে চাকরি থেকে বাদ দিতে হবে, তুমুক জন এটা ভালো করতেছেন, সেইটাকে আপনারা আসলে কেমনভাবে দেখেন? সর্বশেষ একজন উপদেষ্টা এরকম বলছেন, শব্দের খেলাটার ভণ্ডামি কবে বাদ দেবেন আপনারা? প্রথম আলোর একটা রিপোর্ট নিয়ে তারা এই কথা বলেছেন, বিবিসি রিপোর্টের অনুবাদটার ক্ষেত্রে কেন এটা অনুমোদন শব্দটা ব্যবহার করা হলো, অর্ডার না, সেই জন্য এরকম বলতেছেন। এইগুলির আপনারা আসলে কীভাবে দেখেন? কাজী জসিম যদি একটু বলতেন যে সরাসরিভাবে যে ভাই যদি এই পত্রিকা ভালো না লাগে, এই টেলিভিশন ভালো না লাগে, ইউ বেটার আপনি এটা দেখেন না, আপনি এটা পড়েন না। মানে বাংলাদেশে তো এখন আর ক্ষমতার জায়গা থেকে কেউ আপনাকে এটা করতে বাধ্য করতে পারবে না, সেই জায়গাটা থেকে আপনারা এটা কিভাবে দেখেন যে একটা হুমকি বা ওকে? এখন আমরা আসলে এই প্রসঙ্গ বেশ কয়েকবার এটা এসছে যে সরকারের দিক থেকে কখনো কাউকে এরকম হুমকি দেওয়া হয়েছে কিনা, কারো চাকরিচ্যুতির জন্য, কাউকে সরিয়ে দেওয়ার জন্য কোনো রকম আদেশ বা অর্ডার এরকম ভাবে এসছে কিনা সরকারের দিক থেকে, আমি এটা প্রশ্ন করেছিলাম। আমি কিন্তু উত্তর পেয়েছি যে না, এটা করা হয়নি। এবং আমি এটা তো আমরা জানি যে সরকার কখনোই বলে না হ্যাঁ আমরা এটা করেছি। সো আমি একটু ভেরিফাইও করার চেষ্টা করেছি। আমার কাছে এরকম তথ্য আমি পাইনি যে সরকার থেকে তাদেরকে কাউকে এরকম বলেছে তুমি তাকে স্যাক করো বা এই নিউজটা নামিয়ে ফেলো, এরকমটা আমি এখন পর্যন্ত প্রমাণ পাইনি। কেউ যদি পেয়ে থাকে আমি সাধুবাদ জানাবো আমার সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে যে গণমাধ্যমে সরকারের গণমাধ্যমকে কি বলবো, আপনার গণমাধ্যম যে ফ্রিলি কাজ করছে সেটার জন্য একটা ব্যাপার যেখানে সরকারের সাথে যে সমঝোতাটা হওয়া দরকার। আপনি যে মেসেজটা আপনি আমাকে এখানে দিলেন যে একজন একটি সংবাদ নিয়ে কথা বলেছে, আমার মনে হয় যে এখানে কমিউনিকেশন, কানেকশন একটা ব্যাপার। এমন একটা সময় আমরা আছি যে আপনার ভারতীয় যে মিডিয়া সেটা বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডামূলক নিউজ করছে। এবং আপনি এখানে আমি একটু উল্লেখ করি, আমার উপর প্রধানতম ক্ষোভ ছিল যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল টিপাই মুখ থেকে শুরু করে সেই সময়, সেগুলো নিয়ে আমি অনেক বেশি কথা বলতাম, আমার প্রোগ্রামে অনেক অ্যানালাইসিস করতাম। এবং সেই সময়টা আমি এরকমও শুনেছি যে অনেকে যারা কিনা এখানে ভালো জায়গায় যেতে চায় তারা ভারতের নীতি নির্ধারকদের সাথে ভালো যোগাযোগ রাখে। তো এই সাংবাদিকদেরই কিন্তু উত্তরসূরিরা এখনো রয়ে গেছে। সুতরাং সরকারের জায়গা থেকে সংশয়ের একটা জায়গা থাকতে পারে। আমি মনে করি যে ওইটা যদি হয় তাহলে স্বাধীনতা তো অপার স্বাধীনতা তো আমরা কেউ চাই না। আমরা তো এমন স্বাধীনতা চাই না যেটা আমার সার্বভৌমত্বকে, আমার নতুন বাংলাদেশ বিনির্মাণকে ক্ষতিগ্রস্ত করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় ট্রাস্টের রিলেশনশিপটা খুব দরকার।
আচ্ছা, ওকে, আমি আপনার কাছে আসবো আবার। জনাব জুলকারনাইন স্যার, আপনি যদি একটু বলতেন যে বিভিন্ন মহল থেকে ঠিক হুমকির সুরে ধমকির সুরে, আমার অসুবিধা নাই, কারণ আমি মনে করি জার্নালিজম করতে গেলে আপনাকে লোকে খুব প্রেমপত্র পাঠাবে, খুব ভালোবাসার কথা বলবে, এরকম নাই হওয়ার কথা। আপনাকে রেগে রেগেই কথা বলার কথা, আপনি কতটা হজম করতে পারেন সেইটাই হচ্ছে আপনার দেখার জিনিস। আমি মোটেও মাইন্ড করি না। আসিফ মোহাম্মদ সজীব ভাই এরকমই বলবে, শব্দের খেলার ভণ্ডামিটা কবে বাদ দেবেন আপনারা। জুলকারনাইন স্যার এরকমই বলবে, প্রথম আলো একটা খুব বাজে পত্রিকা, বাজেভাবে এটা করছে, আমার এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এটাকে কীভাবে দেখেন? অনেক ক্ষেত্রে গণমাধ্যম নিজে খুব একটা ইন্টিমিডেটেড জায়গায় চলে যায় আর কি, সেলফ সেন্সরশিপের নাম করেও। আচ্ছা, জুলকারনাইন স্যার কখনো বলেন প্রথম আলো একটা খারাপ পত্রিকা। আমি বলেছি যে প্রথম আলো ন্যারেটিভ টুইস্ট করার চেষ্টা করে, ন্যারেটিভ অন্যভাবে বানানোর চেষ্টা করে, বেশি খারাপ হইলো, অসুবিধা নাই, খারাপ হইলো, গেলানোর চেষ্টা করে, এবং এটা তারা প্রায় করে, এবং এটা তারা এখনই প্রথম করছে না, এটা তারা অনেকদিন ধরেই করছে। আসিফ যদি বলে থাকে যে শব্দের খেলা, আমার মনে হয় তার এই পার্টিকুলার টেক্সটটা ওয়াজ নট এন্টায়ারলি রং। কারণ শেখ হাসিনা যেখানে বলেছে যে আমি অর্ডার দিয়ে দিছি, এটাকে তো আপনার পারমিশন বলে গা বাঁচানোর কোনো বিষয় না। পারমিশন হচ্ছে আমি তোমাকে অনুমতি দিছি, একটা আপনি করতে পারেন, নাও করতে পারেন, চয়েস ইজ ইয়ার্স। বাট যখন আপনি কাউকে অর্ডার দেন, বিং দ্য কমান্ডার ইন চিফ অথবা বিং দ্য হেড অফ দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, আপনি যখন অর্ডার পাস করেন, দ্যাট ইজ সামথিং পিপল হ্যাজ টু ক্যারি আউট ইন দ্য স্ট্রিট। তো আপনি সেটাকে ওইভাবে কনভে করে যাবেন। এবং বিবিসি বাংলার, এখন আমি কি বলবো, আমাদের কিছুদিন একটা অনুষ্ঠান হয়েছে আমাদের লাইক আল জাজিরা থেকেই, You should watch that. এখানে একটা ইভেন্ট হয়েছিল ইউকেতে, গ্লাসটনবেরি নামে একটা ফাংশন হয়েছিল এখানে, আপনার কনসার্ট ইভেন্টের মতো। দ্য ওয়ে দে হ্যাভ টুইস্টেড দ্য এন্টায়ার ন্যারেটিভ ডিড সেন্ড এ ভেরি রং মেসেজ, এন্ড আমাদের ওই প্রোগ্রামে এটা বেশ ভালো করে তুলে ধরা হয়েছিল। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট অ্যাভিনিউ, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ দেম ফর এনিথিং, বাট এই ধরনের চয়েস অফ ওয়ার্ডস ইজ নট কারেক্ট। আপনি সঠিকভাবে ইন্টারপ্রেট করবেন, যেটা ইংরেজিতে আছে সেটাকে বাংলাতে সঠিকভাবে ইন্টারপ্রেট করবেন, যেটা বাংলায় আছে সেটাকে ইংরেজিতে আপনি আবার কারেক্টলি করবেন। স্যার, আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হলো যে সাংবাদিকতা আমরা অনেকগুলিকে মেলাফাইটি মিস্টেক বলি, অনেকগুলি বোনাফাইটি মিস্টেক বলি। আপনি কি এটাকে মেলাফাইটি বা ইন্টেনশনাল মিস্টেক বলতে চান? মেলাফাইটি মিস্টেক অবশ্যই আপনি বলতে চান যে মানে বিবিসি বাংলাদেশে সবাই শুনতেছে, অসংখ্যবার পরিচয় হয়েছে, সে মেলাফাইটি করে সেই অর্ডারকে অনুমোদন বলছে, আপনার কাছে এরকম মনে হচ্ছে? এরকম অবশ্যই করেছে তারা। আপনি যদি বিবিসি বাংলার গত সরকারের সময়কার রিপোর্ট গুলা দেখেন, এখনো এই সরকারের সময় তারা এমন অনেক কিছুই করেছে যা আমার মনে হয় ওয়াজ নট ভেরি কারেক্ট। আপনার এগুলি বোনাফাইডি মিস্টেক না, রাইট? এগুলি মেলাফাইডি না, অবশ্যই না, অবশ্যই না। ইন্টেনশনালি অনেক কিছু তারা করেছে। এটা শুধু বিবিসি বাংলা একা না, আপনার পূর্বের যে কর্মস্থল আছে ডয়চে ওয়েল বাংলা, ওইখানেও অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে এরকম মিস্টেক হয়েছে। ওটা হয়তো আপনার ইয়েতে হয় নাই, বাট মিস্টেক হয়েছে। গণমাধ্যমে কাজ করলে মিস্টেক তো হইবই, কি মানে সেইটা তো মিস্টেক হচ্ছে ভাই, আপনি বানানের ভুল করেন মানুষের নামের, আপনার নাম চায়ের লেখেন, চ দিয়ে লেখেন, দন্তস্বর পরিবর্তে আপনি ওটা চ দিয়ে লেখেন। কিন্তু আপনি যদি বলেন যে সায়ের বাসা থেকে নিচে গেছে, আপনি যদি বলেন যে সায়ের বাসা থেকে নিচে গিয়ে দেখছে যে সে ওখানে গিয়ে বসে বিড়ি টানতেছে, আমি তো বাসা থেকে নিচে গেছি, এখন যদি আপনি সিদ্ধান্ত নিয়েই নেন যে আমি বিড়ি টানতেছি, এটা তো হইল না, রাইট? না, এটাতে আমি আপনার সাথে একমত। আমি জেসিনের কাছে থেকে শুরু করতে চাই, যেটি আসলে আপনাদের দুজনের কাছে প্রশ্ন। জেসিন, আমি কিন্তু খেয়াল করেছি যে সে সময় আসলেই এই প্রশ্নগুলিতে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বিব্রত হতো। আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি বলতে তো এর সিংহভাগ বা 95% বা 97% চুক্তি ভারতের সঙ্গে হয়েছে। সেই ভারতের সঙ্গে চুক্তিগুলির ব্যাপারে সেগুলি আসলে জনগণের সামনে প্রকাশ করতে চাইতো না, এর জন্য আমাদের সাথে কি আছে সেটা দেখাতে চাইতো না, বা আমরা দেখতে পারতাম না। আরো যোগ্য সাংবাদিকরা নিশ্চয়ই পারতেন, আমরা পারতাম না, আমরা চেষ্টা করে এবং প্রশ্ন করলেই তারা রাগ হয়ে যেত, মানে আমরা এই সেই এগুলি বলতো। কিন্তু আমার প্রশ্ন, এই 10 মাসেও কি এই সরকারের কাছে একই প্রশ্ন আমরা করতে পেরেছি যে সেই চুক্তিগুলি কোথায়, সেই চুক্তিগুলি বাতিল করা হলো না কেন, সেই চুক্তিগুলি আমাদের সামনে কেন আনা হলো না? সেই চুক্তিগুলি আমরা বরং উল্টা দিতেছি, ভারত একতরফাভাবে আমাদের সাথে চুক্তির পর চুক্তি বাতিল করে যাচ্ছে, আমরা কেন সেটা বাতিল দেখছি না? আমি একটু জেসিনের মন্তব্য শুনবো, একটু জুলকারনাইন সাহেব থেকেও জানতে চাইবো যে জুলকারনাইন সাহেবের অনুসন্ধানীমূলক সাংবাদিক, আমরা একটু জানতে চাইবো যে আসলে আমরা এমন কোন চুক্তি করে রেখেছি যেগুলো আসলে সরকার সামনে আনতে দিচ্ছে না বা দেখাচ্ছে না আমাদের। আমি আগে জেসিনকে একটু শুনি। জি, কাজী জেসিন। আচ্ছা, প্রথমেই বলি যে প্রশ্ন আমি করেছি যে এই চুক্তিগুলো কবে আমরা জানবো, কি কিছু জানতে পেরেছেন কি, মানে সেটা আসলে
প্রশ্নের উত্তর পেয়েছি, যে এটা তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছে এবং এটা আমরা জানতে পারবো। কিন্তু এটা তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট আমরা সামনে পাইনি যে কি ধরনের আসলে চুক্তি হয়েছে ভারতের সাথে, এবং সেই চুক্তিগুলো কতটা আমাদের দেশের স্বার্থ বিরোধী, এবং কোন কোন চুক্তি আসলে আন্তর্জাতিক কোর্টে নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসার উদ্যোগ নিতে পারি, এবং সেই উদ্যোগগুলো কবে নেবে, এই প্রশ্নগুলো উত্তর আমরা পাইনি। সেটা আসলে তদন্ত কবে শেষ হবে এটা সরকারের কাছ থেকেই আমাদের এটা জানতে চাওয়ার কথা। পরবর্তী প্রশ্ন সরকারের কাছে রাখা উচিত যে সরকার আসলে কবে এই তদন্তটা সামনে নিয়ে আসবে, যদি আদৌ সেই তদন্তটা হয়ে থাকে, কেউ করে থাকে। আমি প্রেস সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম, আবার বিশেষ করে যেমন আমি প্রেস সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত স্থলবন্দর দিয়ে বন্ধ করে দিচ্ছে, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছে, আমরা তো বন্ধ করতেছিই না, চুক্তিগুলি প্রকাশও করতেছি না। আমাদেরকে মানে আমাকে টু মাই আটার সারপ্রাইজ আমাকে প্রেস সচিব জবাব দিচ্ছেন যে আমরা তো কোনো রিটালিয়েশনে বিশ্বাস করি না, এটা বলে রিটালিয়েশন। আমি এটা আমরা তো একটার জবাবে আরেকটা এরকম করবো, এরকম কোনো কিছু তো করবো না, আমরা এগুলি ভেবে দেখছি। আরে ভাই এগুলি প্রকাশ করেন, প্রকাশেরও কোনো নাম নাই, আপনি বলতেছিলেন কাজী জেসিন। হ্যাঁ, সো এটা আসলে একটা স্পষ্ট অবস্থানে আমরা দেখতে চাই। আমার কাছে কিন্তু আমি অন্যটা শুনেছি, আমি শুনেছি তদন্ত চলছে এবং তদন্তের পরে আমরা জানবো সরকার কি করবে। চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে, আমরা এখনো জানি না। আমি কিন্তু তৌহিদ হোসেনকেও জিজ্ঞেস করছিলাম, পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে কেন? আওয়ামী লীগ সরকার এই চুক্তি করছে, এটা গণমাধ্যমে প্রকাশ হবে, দ্যাটস ইট। এর মধ্যে তদন্তের কি দরকার? না, তদন্ত না, সরি লেট মি কারেক্ট ইট, এটা কমিশন করা হয়েছে, তারা এই কমিশন যাচাই বাছাই করছে এই চুক্তিগুলো নিয়ে। কমিশন তো যাচাই বাছাই করবে, কিন্তু এটা আমরা পাই না। আমাকে আমার সায়েরের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নাই, অনুসন্ধানীমূলক সাংবাদিক, আমাকে একটু বুঝায় বলেন তো, চুক্তি আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে করছে, যেটা গোলামির চুক্তি, যেটা অনেকগুলি খারাপ চুক্তি, সেটা প্রকাশ করবে, সেটা দেখাবে এই চুক্তি করছে, এইটার মধ্যে কমিশন করে কি করতে হবে স্যার? আমার যেটা আমি যতটা জানি, যতটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তারা দেখতে যাচ্ছে যে কোন চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের অ্যাডভান্টেজ কতটুকু আছে, ডিসঅ্যাডভান্টেজ কতটুকু আছে, কোন চুক্তিগুলো থেকে এক্সিট ক্লজ বেশ সহজ, কোন চুক্তিগুলোর এক্সিট ক্লজ ইজ ভেরি হার্ড। এবং এখানে বেশ কয়েকটা চুক্তি আছে আমি যেগুলো ব্যাপারে আমি জানি যে এগুলোর এক্সিট ক্লজ ইজ ভেরি সিভিয়ার, যে আপনাকে যদি বের হতে হয়, আপনাকে ওরা যে প্রজেক্টটা করেছে অথবা যে ইনভেস্টমেন্ট করেছে সেটার সম্পূর্ণটা অথবা আগামী 20 বছর 15 বছর। আমি বিনয়ের সাথে একটা কথা বলি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জেসিন যেটি নিয়ে আসলে শুরু করেছিলেন, সেটি মানে 2009-10 পর্যন্ত বোধহয় উনি মাত্র করতে পারছেন, বা 11 পর্যন্ত, আমি জানি না। এরপরেই তাকে চলে যেতে হয়েছে বা তাকে থাকতে দেওয়া হয় নাই, বা আমি যেই কথাই বলি না কেন, বা আমরা যারা ছিলামও তারা বারবার আওয়ামী লীগ সরকারকে এই কথা বলতাম, আপনারা যেগুলি চুক্তি করছেন দয়া করে সেগুলি প্রকাশ করেন, আমাদেরকে দেখান না, আপনারা সংসদে আলোচনা করেন না, এটা ওয়েবসাইটে দেন না, এটা নিয়ে কোনো একটা শ্বেতপত্র প্রকাশ করেন। এখন সরকার আসছে, এটার এক্সিট ক্লজ কি আছে, এটা দিয়ে আমরা বাইরেতে পারবো কি পারবো না, সেটা তো আমরা বোঝার তো দরকার আছে। আপনি চুক্তিগুলি খালি প্রকাশ করবেন, এতে আপনার কি অসুবিধা? আমি বলি কি অসুবিধা? আমার হাইপোথেসিস হচ্ছে এই সরকারও ভারতেরই কোনো না কোনো ভাবে স্বার্থ দেখে, আমি আপনাকে খালেদ ভাই যেটা বলতে পারি যে ইট উইল সাউন্ড এ ভেরি টেকনিক্যাল দেখেন, ভারত আমাদের আশেপাশে দিয়েই আছে, আমাদের সব থেকে বড় ল্যান্ড বর্ডার ইজ উইথ ইন্ডিয়া। এখন এমন একটা দেশের সাথে আমরা আসলে আপনার ধরেন কোন ধরনের সরাসরি সাংঘর্ষিক অবস্থাতে যাওয়ার মতো অবস্থাতে এই মুহূর্তে আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমার মনে হয় যে সরকার বললো, এবং আপনার শফিক সাহেব যেটা আপনাকে রেসপন্স করেছে যে রিটেলিয়েশনে বিশ্বাস করেন না, আমার মনে হয় যে বাংলাদেশ এখনো তার যে ধৈর্য অথবা পেশেন্স, মানে আওয়ামী লীগ সরকার গিয়া মুখে যাই বলুক, গিয়া পায়ে গিয়ে পড়ে থাকতো, এরা মুখে বড় বড় কথা বলবে এবং পায়ে গিয়ে পড়ে থাকবে, মুখের উপরে বন্ধ করে দিবে, ও কোনো কথা বলবে না, চীনে গিয়ে বলে আসবে যে আমরা হচ্ছে ওগুলির মুরব্বী, এগুলি হচ্ছে কথা বলতে তো কোনোটা কম বলে না সাহেব। না, কথা বলতে তারা কম বলে না, which is very true, বাট আপনি দেখেন যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাধারণ বাংলাদেশি টুরিস্টদের জন্য এখন ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশে ঘুরতে যেতে পারে না, তাই করতেছে, এবং এগুলো তারা করতেছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো এই ধরনের কোন রকমের স্ট্রং মেজার নেওয়া হয় বাংলাদেশের, কোনো একটা মেজারও নেওয়া হয় না। এবং আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক রয়ের এজেন্ট ঢুকেছে,
এসে এরা ডিজিএফ এর সাথে গিয়ে মিটিং করেছে, এনএস এর সাথে গিয়ে মিটিং করার চেষ্টা করেছে, তাদেরকে পারসুয়েট করার চেষ্টা করেছে, এবং লাকিলি আমাদের এজেন্সিগুলো এদের সাথে কোনো রকমের কোঅপারেশনে যায় নাই। এন্ড আমি এদের যে পাসপোর্ট নাম্বার সহ বিস্তারিত আপনার ফাঁস করে দিয়েছি, এবং তারপরেও আমাদের দেশ থেকে ভারতের সাথে কোনো রকমের কথাবার্তা বলা হয়নি। ভারতীয় এম্বাসিতে হাই কমিশনে কি জানি আরে আপনার রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকাতে রয়্যাল স্টেশন চিফ, এটা আমরা গত 2 বছর ধরেই জানি। এটা আমি 2 বছর ধরে ক্রমাগত আপনার লিখে গিয়েছি। এই লোক লাস্ট ইলেকশনের সময় আপনি বিভিন্ন রকমের প্রভাব রেখেছে, এর সাথে মিট করতে চায়, ওর সাথে মিট করতে চায়, তার বাসায় পলিটিক্যাল পার্টি লিডারদেরকে নিয়ে আসে, বাট স্টিল বাংলাদেশ এখনো এই লোকটাকে রেখে দিয়েছে ঢাকাতে। সে এখনো ঢাকাতেই আছে। হাসিনা সরকার চলে গেছে, হি ইজ স্টিল ইন দ্য সেম অ্যাপয়েন্টমেন্ট, এবং সেটাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমি এই কথাটাই বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা কিছু মানে সমান কিছু করার দূরে থাক, ইন্ডিয়া একের পর এক গাজোয়ারি, আজকে বর্ডার বন্ধ করে দিচ্ছে, কালকে ভিসা বন্ধ করে দিচ্ছে, কালকে স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে, কালকে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করতেছে, একটা কিচ্ছু করে নাই যেটা ইন্ডিয়ার স্বার্থের এগেইনস্টে যায়, শুধু কতগুলি গপ্প দেওয়া ছাড়া, উঁচা কথা বলা ছাড়া। হাউএভার এটা তাদের কিছু স্টেটমেন্ট ইস্যু করেছে বাংলাদেশের, লাইক কোন স্টেটমেন্ট, কোনটা বলুন তো? সবার আগে আইসে আদানির টাকা দিছে, জিজ্ঞেস করলেই বলে যে আদানির টাকা না দিলে বলে ভারত বোম মারতো। সবার আগে আইসা এগুলি করছে, এগুলি আমাদের ভাই। যাই হোক, হাওয়ার লাস্ট প্রসঙ্গে আসি। এইটা আসলে এইটা আমরা যে ইয়াকে দিয়ে শুরু করি, জেসিনকে দিয়ে শুরু করি, আমরা সায়েরকে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে মানে বর্তমানে বাংলাদেশে মানে আমি বেশিরভাগ সময় একটু ভবিষ্যতের কথা ভাবি, যে পরে যখন কন্টেন্ট অ্যানালিসিস করে গণমাধ্যমের কাজগুলি দেখা হবে তখন সেটা আসলে কী হয় দেখা হবে। যেমন মনে করেন বাংলাদেশের গণমাধ্যম রাষ্ট্রপতি সংক্রান্ত সকল সংবাদ এড়ায়া চলে, কিন্তু বড় একটা খবর হইলো কয়েকদিন আগে যে রাষ্ট্রপতি প্রথমবারের মতো 10 মাসে প্রথমবারের মতো বঙ্গভবন ছেড়ে বাইরে হয়ে আসা সেনা ইয়াতে আসছেন পিজিআরের অনুষ্ঠানে। সেই খবরটাও আসলে খুব বেশি পরিমাণে আমরা মানে বাসসে দেখি নাই, বিটিভিতে দেখি নাই, ইয়াতে দেখি নাই। এইটা আসলে কিভাবে বিবেচনা করা হবে? মানে এইটা কি স্বাধীনতা? মানে আমরা ওকে দেখতে পারি না অথচ ও প্রেসিডেন্ট, মানে এটা কেমনে দেখা হবে? আপনাদের দুজন কিভাবে দেখেন আসলে, মানে এইটা কিভাবে আপনারা যদি একটু সাহায্য করতে? আমি প্রশ্নটা কয়েনও করতে পারি না। আমার খালি মনে আছে যে প্রেসিডেন্ট একজন আসে, যারে আমরা আবার খুব বেশি প্রেসিডেন্ট মনে করি না, মহামান্যটা অমান্য তো বলিই না, তার খবরও দেই না, কিন্তু তিনি আবার প্রেসিডেন্ট আসেন, তারে আবার আমরা সরাইতেছি না। মানে এটা কিরকম আসলে, এবং গণমাধ্যমের দৃষ্টিতে এটা কিরকম যদি জেসিন আগে বলেন। গণমাধ্যমের কাজ তো হচ্ছে আসলে তথ্য সামনে আনা। তো প্রেসিডেন্ট একটা প্রোগ্রামে গেছেন এবং তিনি এই এতদিন পর প্রথম একটি প্রোগ্রামে গেছেন, সেটা তো একটা অবশ্যই আমাদের কাছে তো নিউজ তো একটা মানে অ্যাসেট, তাই না? সুতরাং সেটা কভার করবে সবাই, সেটাই স্বাভাবিক। এবং সেটা যদি কেউ না করে থাকে তাহলে সেটা আমার মনে হয় যে তারা একরকম পক্ষপাতিত্বের এখানে, বা পক্ষপাতিত্ব ঠিক শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমার মনে হয় যে ইমোশনালি তারা হয়তো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে এখনো পর্যন্ত তিনি যিনি কিনা সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 হয়ে সালাম করেছিলেন, তিনি এখন সালাম করতে চেয়েছিলেন, সালাম করার জন্য পাচ্ছি না প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী আবার সালাম নিচ্ছেন না, রাইট। তো একটা দৃশ্য আমরা ওরকম দেখেছিলাম। তো এটা হয়তো ইমোশনালি তার জন্য ডিফিকাল্ট, যদি কেউ দায়িত্ব থেকে এটা মানে কোনো সংবাদ মাধ্যমের দায়িত্বে আছেন কিন্তু এই নিউজটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কভার করলেন না, সেটা একটা কারণ হতে পারে। তবে আমরা তো নিউজ, এটাকে আমি মনে করবো এটা গুরুত্বপূর্ণ নিউজ। এতদিন পর তিনি আসলেন, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এটার পেছনের কারণ আরো অনেক কিছু। সায়ের আছে, সায়ের আরো ভালো বলতে পারবে না। সায়েরের সাথে আমি এটা প্রশ্নটা একটু যোগ করতে চাই, এইটা দিয়ে তাহলে আমরা আসলে জেসিনকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। সায়েরের সাথে আমি যেটা যোগ করতে চাই সেই যোগের প্রসঙ্গে আসলে একটু জেসিন বলবেন। সায়ের, আপনি প্রেসিডেন্টের প্রসঙ্গটা একটু বলবেন, এবং খুবই ইনসিডেন্টালি সেই প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাকে এইভাবে ব্র্যান্ড করা হয়, আপনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামানের লোক, এবং আপনি এবং জেনারেল ওয়াকারুজ্জামান একটি স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছেন, যারা আসলে ইউনূস সাহেবের অধীনেও না, প্রেসিডেন্টের অধীনেও না, তারা তাদের যা ইচ্ছা হয় তারা তা করেন। এই কথাটাকে আসলে ঠিক কিনা? এবং খুবই আশ্চর্যজনকভাবে ডিজিএফআইয়ের কোনো দোষের দায়ে চাপানো হয় সেনাপ্রধানের উপরে, যদিও সেনাপ্রধানের আন্ডারে ডিজিএফআই না, ডিজিএফআই সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। আপনি যদি একটু বলতেন যে সেনাপ্রধানের দাওয়াতে বা সেনাপ্রধান যেখানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীতে রাষ্ট্রপতি গেছেন, সেইটা কি একটা আলাদা দেশ কিনা, আলাদা জায়গা কিনা, মানে ডক্টর ইউনূসের আয়ত্তের বাইরের কিনা এটা, এবং সংবাদ মাধ্যমে না আসাটাকে কেমনে দেখেন? এখন
দেশে যে একটা প্রেসিডেন্ট আছে আমার কাছে তো আসলে লাইক আই ডোন্ট সি হিজ এক্সিস্টেন্স এনিওয়ার অ্যাকচুয়ালি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সে আসলেও কেউ আছে কিনা, বাট শুনি যে আছে। এখন দেশের প্রেসিডেন্ট যদি সেনাপ্রধানের বাসাতে যায়, এটা তো মনে হয় আমি ঠিক জানি না, ক্যান্টনমেন্টে গেছে, বাসায় যান, ক্যান্টনমেন্টে গিয়ে থাকে। এখন সে তার চিকিৎসা করাতে গেছে নাকি কি কারণে গেছে, আমি আসলে এই জিনিসটার বিষয়ে মাত্রই লাইক আজকে এখন শুনলাম যে সে কবে গেছে। বাট যদি সে ওখানে যায় তাহলে হয়তো কোনো পার্সোনাল কারণে যেতে পারে, অথবা হয়তো সিএম এসে দেখাইতে গেছে, অথবা হয়তো মিলিটারি কোনো, আমার মনে হয় প্রমোশন বোর্ড আসতেছে, না ওটা আরো পরে বোধ হয়, এরকম কোনো হয়তো কোনো কাজে গেছে। এখন এই লোক তো আপনার মিলিটারির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলা হয় তাকে, রাষ্ট্রপতিকে। দেশের যে কনস্টিটিউশন আছে এখনো আছে সেটা নিয়ে, সেই হচ্ছে আপনার সর্বাধিনায়ক। এখন যদি কেউ এটা আপনার না কভার করে থাকে তাহলে অবশ্যই এটা আমাদেরকে বের করতে হবে যে এটা কেন তারা কভার করে নাই, নাকি এটা আইএসপি থেকে বলা হয় নাই যে কোন কোন কারণে সে অ্যাকচুয়ালি গিয়েছে। আর সেনাবাহিনীর সাথে আমার সংশ্লিষ্টতা নিয়ে যে সমস্ত গল্প মুখরোচক আলাপ চলে, এটা তো আসলে আমি বলবো যে এটা খুবই হাস্যকর একটা আলাপ চলে আর কি। কারণ আমি আগেও আপনার সাথে এসে বলেছি যে এই সেনাবাহিনী নিয়ে আমার থেকে বেশি নেগেটিভ নিউজ আর কেউ কখনো করে নাই মনে হয়, আর ডিজিএফ এর ক্ষেত্রেও সেম। সুতরাং তাদের মুখপাত্র আমি এখন কেন হইতে যাবো? হ্যাঁ, আমি হয়তো এখন একটু কম করতেছি, বিকজ আমি এখন দেখতেছি না যে সেনাবাহিনী কাউকে মেরে ফেলতেছে, অথবা সেনাবাহিনী গিয়ে কাউকে আটকে ধরে নিয়ে আপনার আয়নাঘরে ঢুকা রাখতেছে। এবং আমি দেখতেছি এই বাহিনীর সদস্যরা আপনার পুলিশের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যতটা সম্ভব পারলে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়েও তারা কাজ করার চেষ্টা করতেছে। এদের ছুটি ছাটা ক্যান্সেল হয়ে গেছে, এদের অনেকেই আপনার পরিবারের সাথে দেখা করতে পারতেছে না, অনেকেই এক্সস্টেড হয়ে আছে। তো এখনো যদি ক্রমাগত কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া আমি সারাদিন এদের বিষয়ে আপনার না, আমি শুধু শেষ প্রশ্নটা করি যে জেনারেল ওয়াকুরুজ্জামান কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডার কমান্ডে আছেন, নাকি তিনি একটা স্বাধীন সার্বভৌম সেনাবাহিনী বা স্বাধীন সার্বভৌম সেনানিবাস গঠন করছেন যে তিনি কারো কথা শুনবেন না ব্যাপারটা? না, এখন সেনাবাহিনীর প্রধান যিনি হন, সেনাবাহিনীর প্রধান তো তার নিজের যেই রাইট আছে সেটার মধ্যেই থাকবেন। এবং উনি যদি ওই ধরনের বেয়ারা টাইপ হতেন তাহলে ততদিন আমরা অন্য রকমের পরিস্থিতি দেখতাম বাংলাদেশে। আমরা তো ওরকম কোনো পরিস্থিতি এখনো দেখছি না বাংলাদেশে। উনি ওনার জায়গাতে আছেন, whenever he feels like, আমার মনে হয় উনিকে দেখা করেন। কিছুদিন আগেও দেখলাম যে দুজন বেশ হাসাহাসি করতেছে কোনো এক ঈদের প্রোগ্রাম, উনি ওনার ওয়াইফ নিয়েও গেছেন ওনার সাথে দেখা করতে। তো যদি এরকম রেশারেশি থাকতো তাহলে নিশ্চয়ই এগুলো হতো না। আর আপনাকে এটাও মনে রাখতে হবে যে ওনার আশেপাশে যত অফিসার আছে, পিজিআর আছে, এখানে এসএসএফ আছে, এরা তো সব বাংলাদেশ সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীরই সদস্য। তো যদি ওরকম কিছু থাকতো তাহলে নিশ্চয়ই বিষয়টা অন্যরকম হতো, তাই না?